ইসলামী ছাত্র শিবিরকে রক কাটা, আপনারা কি রক কাটেন? আরেকটা প্রশ্ন, আমরা যদি রক কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে? আমি বেশি কাটতাম না? তো এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন কিভাবে? এটা তো অবাক করার বিষয়। আপনারা তো দৌড়ে পালাই যাওয়ার কথা আছে। যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আপনারা ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা, কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে, কিন্তু আপনারা না গিয়ে এখানে বসে আছেন। তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রোপাগান্ডা। এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না, এখন একটা মানুষকে কি বলবে? ছাত্র শিবিরকে কি বলা যায়? ছাত্র শিবিরকে খুনি বলা যায় না, ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না, ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না, টেন্ডারবাজ বলা যায় না, দর্শক বলা যায় না। তাহলে কি বলবো? কিছু তো একটা বলতে হবে। গত কয়েকদিন আগে খুব চমৎকার কিছু ঘটনা আর কি। গত কয়েকদিন আগে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে। তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন। তো জুনিয়র কি করছেন, তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছেন, যেটা হয় কনফ্লিক্ট মুডে। তো আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে ঢোকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন, এক ধরনের ধাক্কাধাক্কি করার চেষ্টা করলেন। তো ওনার হাতে এক ধরনের টেস্টার, ওই যেগুলো ইলেকট্রিসিটি বা এরকম কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল। তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন। তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাইয়ের এখানে একটু হালকা ওই যে একটু চিড়ে গেলে যেটা হয় আর কি, একটু দাগ বা লাল হয়ে গিয়েছে। তো উনি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, খুবই অবাক করার বিষয়টা আবার ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীলরা শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে। এরপরে বলা হয়েছে, সাংবাদিক প্রশ্ন করছে এটা কে করছে? বলছে আমার এক সিনিয়র করছে। তিনি কে? তার রাজনৈতিক পরিচয় আছে, তিনি সম্ভবত শিবির করেন। এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্য দিয়ে যাচ্ছি, দুর্ভাগ্য আমাদের জন্য। তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। আমরা প্রশ্নোত্তর শেষ করি। আচ্ছা, না হলে বলি, আপনাদের গরম তো অনেক বেশি, শেষ করা প্রয়োজন। আচ্ছা, ওকে, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন। আপনারা সম্ভবত খেলাফত চান না। আচ্ছা, এই বিষয়টা একটা শ্রেণীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাফত চাই না। আমরা আমাদের কোথায় বলেছি? একটা বক্তব্য দেখান। আমাদের তো অনেক বক্তব্য আছে, ইউটিউবে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। একটা লাইন দেখান যে আমরা বলেছি যে আমরা কোনোদিন কোথাও খেলাফত চাই না, অথবা আমাদের কোনো পাবলিকেশনে এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাফত চাই না। এখন খেলাফতের পরিধি তো আমাকে বুঝতে হবে, খেলাফতটা কিভাবে এসেছিল পৃথিবীতে, কিভাবে সেটা কন্টিনিউ করেছে, এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে, এটার পজিশনটা এখন কোথায়, এটাকে কোথায় নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো একটু ডিপলি অবজারভেশনের প্রয়োজন। এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে, বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যেই সমস্যা রয়েছে। আমি এটা এর আগেও কোথাও একটা বলেছিলাম। দেখেন, একটা রাষ্ট্রের সংবিধানে মূলনীতি 4টা বিষয় বলা হয়েছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, এরপরে বলা হয়েছে কি ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। একটার সাথে কন্ট্রাডিক্টরি, ঐতিহাসিকভাবে একটা মতবাদের সাথে সবসময় দ্বান্দ্বিকতার মধ্যে ছিল এবং কনফ্লিক্ট করেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে। আবার যখন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ বলতেছেন, এটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে দাঁড় করিয়েছেন। এখানে কোনো কিছু আসলে তার প্রপারলি কাজ করবে না, এটাই খুব স্বাভাবিক, এটাই খুব সায়েন্টিফিক এবং এটাই হয়েছে। আমরা আসলে কোন মুখী, আমাদের জাতীয় আদর্শ কি, এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না। একজন এক দিকে একটা ডাইভার্স মোডে সবসময় থাকে। মানুষের মতের ভিন্নতা থাকতে পারে। একটা ইস্যু যখন আসবে, আপনি একটা মত দিবেন, উনি একটা মত দিবে, আরেকজন আরেকটা মত দিবে, কিন্তু দিন শেষে তো অন্তত সবাই কিছু ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হয়, নাহলে তো একটা সমাজ চলতে পারে না, একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু আমরা ঐতিহাসিকভাবে সবসময় কন্ট্রাডিক্টরি একটা জায়গা থেকেই এই রাষ্ট্র পরিচালনা হচ্ছে। তো সে জায়গায় গণতন্ত্রে প্রচলিতভাবে যেটা বলে অনেক কিছু ইসলামের সাথে মার্চ করে, এটা একটু খেয়াল করতে হয়, আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয়। যেমন গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। এখন প্রশ্ন হলো, ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না? অবশ্যই করে। ইসলাম যেটা বলেছে, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাবেন, তিনি সবসময় পরামর্শ ভিত্তিকভাবে কাজ করার চেষ্টা করতেন। সাহাবা আজমাইনদের সাথে কাজ করতেন, পরামর্শ করতেন। এখন দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, তিনি যখন ইন্তেকাল করলেন,
তখন খলিফা হিসেবে আবু বকরকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো। এখন বিষয়টা কি এমন ছিল আবু বকর নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই? এমন বলেন নাই। তাহলে কিভাবে করা হয়েছে? সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল? ভোটিং সিস্টেম ছিল না, তবে সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করেই তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল। এখন একটা সমাজে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন, কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না, তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে দিতে পারবেন? পারবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন ওহী নাজিল হলেন, তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। সবাই একটু একটু করে 2-1 করে দাওয়াত গ্রহণ করলো। আবার একটা অংশ ওনার বিরোধিতে দাঁড়িয়ে গেলেন এবং একটা পর্যায়ে আসলো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে হত্যা করা হবে এবং সেই প্রেক্ষিতে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করলেন। দেখুন, যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের দাওয়াতকে গ্রহণ করে নিত, তাহলে তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে মক্কা থেকে মদিনা হিজরত করার প্রয়োজন হতো না। কিন্তু মদিনায় গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন, সবার মাঝে ইসলামকে যে বোধগম্য, ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন, তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলাদেশের এই প্রেক্ষিতে আপনি মানুষের লাইফ স্টাইলকে তো পরিবর্তন করতে হবে। এই সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে। তারা হয়তো ইসলামের একটা পার্টিকুলার জায়গা থেকে, ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে, কিন্তু ইসলাম যে রাষ্ট্রীয়ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না, অমুসলিমদের জন্য তাদের অধিকারকে 100% নিশ্চিত করা সম্ভব, এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে। সেই জায়গাটা তো সবার মাঝে প্রতিষ্ঠা করতে হবে, দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে ইসলাম প্রতিষ্ঠিত। এই জন্য আমাদের জায়গা থেকে কথা হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো, এগুলো ইসলামের সাথে মার্জ করতে হবে। গণতন্ত্র একটা জায়গায় যে তারা জনগণের সকল ক্ষমতার উৎসব, এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তাআলা, আর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন তিনি ততটুকু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে একাডেমিকলি ডিসকাশনের বিষয় রয়েছে, আরও অনেক ব্রড লেভেল থেকে ডিসকাশনের বিষয় রয়েছে। বাট আমরা এতটুকু বলবো, আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে গণতন্ত্রের, সেটার সাথে আমরা একমত নই। বাট যে বিষয়গুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে সে বিষয়গুলোর সাথে আমরা একমত। বিশ্ব রাজনীতি পরিস্থিতিতে শিবিরের অবস্থান কি? আমরা কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকব? আসলে এখন যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি, এখানে একটা মানুষ শুধুমাত্র কোনো একটা পাড়ার নয়, তিনি শুধুমাত্র কোনো একটা অঞ্চলের নয়, কোনো একটা দেশের নয়, তিনি এখন ওয়ার্ল্ড যে ভিলেজ সেটার একটা নাগরিক হিসেবেই জীবন পরিচালনা করে থাকেন। তো সে জায়গা থেকে বাংলাদেশে যে ফিলিস্তিনের ইস্যু হয় আমরা সেটা নিয়ে কাজ করি। এছাড়া ইস্যু যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে সেখানেও আমরা সেটা সদস্য হিসেবেই কাজ করি। বার্ষিক বিভিন্ন কনফারেন্স সব বিভিন্ন ইস্যুতে আমাদের সবার সাথে যোগাযোগ রয়েছে এবং আমরা কোঅপারেশন করি। আমরা মালয়েশিয়া, টার্কি সব বিভিন্ন জায়গায় যখন যেখানে কনফারেন্স হয় এবং আমাদের সদস্য সম্মেলনও বাংলাদেশের বাইরের বেশ কিছু সংগঠন, ছাত্র সংগঠন, ইউথ অর্গানাইজেশন তারা আসে। তো এভাবে করে আমাদের ভিতরে একটা কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি।